আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের লাইভ সেশনে। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাইবো, আমার প্রধান শিরোনাম সেটি হলো ইরানকে এবার ঘিরে ফেলছে ইরানের শত্রু দেশগুলো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইমরানকে মাইনাসের জন্য যিনি সবচেয়ে বেশি কাজ করছেন, সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, তিনি কি মাইনাস হয়ে যাচ্ছেন? হঠাৎ করে তিনি আমেরিকার সফরে যাচ্ছেন কেন? তার গদি বাঁচাতে? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ভারত হুঁশিয়ারি দিয়েছে তারা এবার পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা শুরু করবে করাচি থেকে। বলছে পুরো করাচি তারা ধ্বংস করে দেবে। পাশাপাশি পৃথিবীর বহু দেশে গাজার পক্ষে লাখো মানুষ রাস্তায় নেমেছে। চলুন একটা একটা করে এই গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের জানাবার চেষ্টা করছি। প্রথমে আমি গাজা প্রসঙ্গে কথা বলতে চাই। আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? একটু কমেন্ট করবেন। গাজা যুদ্ধের বন্ধের দাবিতে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভ করছে লাখো মানুষ। তারা বলছে দখলদার দেশটি একটি নিরীহ জাতির উপর যে ন্যাক্কারজনক হামলা করছে, যে জেনোসাইড চালাচ্ছে, এটা বন্ধ হওয়া জরুরি। মুসলিম দেশগুলো নাকে তেল দিয়ে ঘুমালেও বিক্ষোভে নেমেছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো। বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে যে খবরগুলো পাওয়া গেছে, এতে করে ইউরোপের জনগণ সবচেয়ে বেশি রাজপথে নেমেছে। বিগত এই 1 বছর ধরে আমরা ইউরোপকে বেশি দেখেছি ফিলিস্তিনের পক্ষে মাঠে থাকতে, আমরা আরবে দেখিনি। আর অন্যান্য মুসলিম দেশগুলোতে সিজনাল কিছু প্রোগ্রাম হয়েছে, এরপর সবাই সবার মতো চুপচাপ হয়ে আছে। দর্শক, অন্তত আমেরিকা বা ইউরোপের দেশগুলোকে আমরা ধন্যবাদ দিতে পারি এই কারণে, ইসরায়েলের তেল আবিবে বিক্ষোভ করেছে লাখো জনতা। স্বয়ং ইসরায়েলের রাজধানী যেই তেল আবিব, সেখানে বিক্ষোভ করেছে লাখো জনতা। শনিবার রাতে সেই বিক্ষোভটি হয়েছে ইসরায়েলের তেল আবিবে। তারা বলছে যে আমাদের জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে নেতানিয়াহু সরকারকে। পাশাপাশি গাজায় এই অন্যায় হামলা বন্ধ করতে হবে। গাজার যারা এই বিক্ষোভের আয়োজন করেছেন তারা বলছেন সামরিক অভিযান দ্রুত বন্ধ করা উচিত এবং জিম্মিদের মুক্তি করা উচিত এই সরকারের। কিন্তু সরকার সেটি করছে না। তারা অন্যায়ভাবে একটি নিরীহ জাতিকে হত্যা করছে আর জিম্মিদের জীবনকে হুমকিতে ফেলে দিচ্ছে। এটি হলো নেতানিয়াহুর অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। এবং যারা এই জিম্মিরা রয়েছেন, হামাসের হাতে, তাদের আত্মীয় স্বজনরা বলছেন আমরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে সরাসরি বার্তা দিচ্ছি, যদি আপনি গাজায় আক্রমণ করেন এবং জিম্মিদের হত্যা করা হয়, তাহলে নির্বাচনী প্রচারণায় প্রতিটি সময় ও স্থানে আপনার পিছনে আমরা ধাওয়া করব। তারা বলছে দখলদার দেশটির জনগণ, যদি আপনি এই যুদ্ধ বন্ধ না করেন আর আমাদের জিম্মিদের কোনো ক্ষতি হয়, তাহলে নির্বাচনে প্রতি সেকেন্ডে আমরা আপনার পেছনে ধাওয়া করব, যাতে আপনি আর কখনো এই দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে না পারেন। এবং আরো অনেকেই বলছেন এটি কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের জন্য এটি মৃত্যু ডেকে আনতে পারে। তাদের জিম্মিদের কথা বলছেন, স্বজনদের কথা বলছেন। অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও তারা দাবি জানিয়েছেন এবং ট্রাম্পকে হস্তক্ষেপ করতে বলেছেন এই হামলা বন্ধে। দর্শক, এছাড়া ইউরোপের বেশ কিছু দেশেও ব্যাপক আন্দোলন চলছে গাজার এই হামলা বন্ধের জন্য। দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত দখলদার দেশটি পুরো গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। দখলদার গণমাধ্যম বলছে 75% দখল করে ফেলেছে নেতানিয়াহুর বাহিনী, বাকি অঞ্চল দখলে তারা মরিহা। কিন্তু হামাস বলছে যে তারা তাদের ভূমিকে দখল করতে দেয়নি, বরং প্রতি মুহূর্তে তারা তাদের সামনে বাধার দেয়াল তৈরি করে দাঁড়িয়ে পড়ছে এবং প্রতিদিনই তাদের উপর পাল্টা আক্রমণ করছে বা প্রতিঘাত করছে
মুজাহিদ গ্রুপগুলো। এই পরিস্থিতিতে গাজা শেষ পর্যন্ত নেতানিয়াহুর দখলে চলে যাবে নাকি আন্তর্জাতিক বিশ্ব কোনো সুরাহা করবে, এটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়ে আছে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো পাকিস্তান। পাকিস্তানের ক্রমান্বয়ে বাংলাদেশের অবয়ব ধারণা করছে, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একে একে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছিল। বিচার বিভাগ, প্রশাসন, আইন বিভাগ, বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করেছে গত 15 থেকে 16 বছর ধরে। আসিম মনির, যিনি রিটায়ার করার কথা ছিলেন, অর্থাৎ তিনি যেদিন রিটায়ার করবেন তার 3 দিন পরে, তিনি যেদিন রিটায়ার করবেন তার আগেই সেনা প্রধান হওয়ার কথা ছিল অন্যজন, কিন্তু লন্ডন প্ল্যান বলে একটা ষড়যন্ত্র হয়েছিল। সেটি হলো আসিম মনির লন্ডন সফরে গিয়ে নওয়াজ শরীফকে বলেছিলেন যে আপনি যদি আমাকে সেনা প্রধান করেন সেক্ষেত্রে আমি আপনাকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী করব। যেহেতু ইমরান খান নেই, পরবর্তী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে নওয়াজ শরীফকে তিনি প্রধানমন্ত্রী করবেন। তো নওয়াজ শরীফ খুশি হয়ে আসিফ মনিরকে কথা দিয়েছেন, ঠিক আছে, যেহেতু আপনি রিটায়ার করছেন, সেই রিটায়ার ভঙ্গ করে, আইন ভঙ্গ করে হলেও আমি আপনাকে এক্সটেনশন দিয়ে সেনা প্রধান করব বাজওয়ার পরে। আর বাজওয়া চেয়েছিলেন সেকেন্ড টাইম আবারও এক্সটেনশন দিতে। তিনি প্রথম সেনা প্রধান, তারপর আরো 3 বছর এক্সটেনশন, তারপর আবারও চেয়েছিলেন এক্সটেনশন নিয়ে পদে বসতে, কিন্তু শেষ পর্যন্ত বাজওয়াকে পিডিএম অর্থাৎ নওয়াজ শরীফের পরিকল্পনা সরিয়ে দেওয়া হয়, তাকে এক্সটেনশন দেওয়া হয় না। তো লন্ডন ষড়যন্ত্রে আসিফ মনির নওয়াজকে বুঝিয়ে এসেছিলেন তিনি সেনা প্রধান হলে নওয়াজকে বানাবেন প্রধানমন্ত্রী। এরপর পাকিস্তানের নির্বাচন হয়, নির্বাচনে 200-র অধিক এককভাবে আসন পায় ইমরান খান। যখন ইমরান খান এই 200-র অধিক আসন পায় তখন পিটিআই ক্ষমতা গ্রহণ করার কথা, কিন্তু যখন 100-র অধিক আসনের রেজাল্টে দেখা গেল পিটিআই বিজয়ী, এবং যত রেজাল্ট আসছে সব রেজাল্টই ইমরান খানের বিজয়ের খবর আসছে, তখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিসি, যেটাকে আমরা বলি, তারা রিটার্নিং অফিসার বা তারা বলে পিএম, কি বলে, ফর্ম 47, যেটা ডিসি সাহেব, ডিস্ট্রিক্টের ডিসি সাহেব ঘোষণা করে। তো রেজাল্ট, নির্বাচনের রেজাল্ট মূলত যেটা আসে সেটা হলো ফর্ম 45। এটি পুলিংরা, প্রত্যেকটা কেন্দ্রের পুলিংরা যে রেজাল্ট দেয় সেটাকে কম্পাইল করে, রেজাল্টটাকে যোগ করে প্রতি আসনে কে জিতলেন তার নাম ঘোষণা করা হয়। এটি পুরো পৃথিবীর সিস্টেমটা এরকমই, বাংলাদেশেও তাই। কিন্তু আসিম মনির দেখলেন যে প্রতিটা আসন থেকে ইমরান খানের বিজয়ের খবর পাওয়া যাচ্ছে। কিভাবে? নওয়াজ শরীফ যে আসন থেকে দাঁড়িয়েছেন তিনি সেখানে পিটিআর প্রার্থীর 1/3 ভোট পাননি। ইয়াসমিন রশিদ, যিনি এখনো জেলে আছেন, ইমরান খানের পিটিআর নেত্রী, তিনি সেখানে 2.5 লক্ষের উপর ভোট পেয়েছেন। অন্যদিকে 50 লক্ষের কাছাকাছি বা আরো কম ভোট পেয়েছেন নওয়াজ শরীফ। সেখানে নওয়াজকে বিজয়ী করা হলো, 2.5 লক্ষ ভোটকে হারিয়ে 50-এর নিচে যিনি ভোট পেয়েছেন তাকে বিজয়ী করা হলো। এভাবে ফর্ম 45, যেটা পুলিং রেজাল্ট, এটাকে বাদ দিয়ে ডিসি সাহেব তার মন মতো সেনাবাহিনীর লিস্ট অনুযায়ী, সেনাবাহিনী যে লিস্ট ধরিয়ে দিয়েছে, কোনো রেজাল্ট গণনা ছাড়াই, কোনো ভোট গণনা ছাড়াই ডিসি অফিস থেকে যে রেজাল্ট দিয়ে দিয়েছে, যেটাকে বলা হয় ফর্ম 47, সেই অনুযায়ী বাকি প্রতিটি আসন ইমরানের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইমরান খান এ নিয়ে আদালতে গেলেও আদালতে ছিল ইমরান বিরোধী বিচারক, সুপ্রিম কোর্ট বলি, হাইকোর্ট বলি, তারা এটাকে লেন্দি করতে 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 শেষ পর্যন্ত, আজ পর্যন্ত এটা নিয়ে আদালতে কোনো বিচার কাজ হয়নি। নির্বাচন হয়ে গেছে, 2.5-3 বছর এই সরকারের মেয়াদ হয়ে গেছে, এখন পর্যন্ত এটা আদালতের কার্যতালিকায় আসেনি। বুঝতে পারছেন পাকিস্তানের অবস্থা? তো কি হয়েছে, শেষ পর্যন্ত আসিম মনির ইমরানকে সরিয়ে আবার নওয়াজকেও বসাননি, যাকে লন্ডন প্ল্যানে ওয়াদা দিয়ে এসেছিলেন ক্ষমতায় বসাবেন, তাকে না বসিয়ে তার ছোট ভাই শাহবাজ শরীফকে বসিয়েছে। কারণ
শাহবাজ শরীফ হলেন অত্যন্ত ভীতু প্রকৃতির লোক, যাকে দিয়ে সেনাবাহিনী যা খুশি তাই করাতে পারবেন। তো নওয়াজ শরীফ বুঝলেন যে আসিম মনির তার সাথে প্রতারণা বা বেইমানি করেছে, কারণ লন্ডন ষড়যন্ত্রে আসিম মনির তাকে কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী করবেন। পাকিস্তানে কিন্তু ভোটে প্রধানমন্ত্রী হয় না, পাকিস্তানে সেনাবাহিনী যাকে বলে সে প্রধানমন্ত্রী হয়। এই যে ভোট, এটা একটা আইওয়াস। ফলশ্রুতিতে যা হয়েছে, বিগত 2.5-3 বছরে আমরা যেটা দেখলাম সেটা হলো যে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী, নওয়াজ সাধারণ একজন এমপি, তাও আবার সেনাবাহিনী বানিয়েছে। পরাজিত হওয়ার পরও তাকে এমপি বানিয়েছে। এই পরিস্থিতিতে যে বিষয়টি তৈরি হলো সেটি হলো এই বছরের নভেম্বরের 28 তারিখে আসিম মনিরের মেয়াদ শেষ। আসিম মনির শাহবাজ শরীফের ঘাড়ে বন্দুক রেখে একটি আইন পাশ করিয়েছিলেন 1 বছর আগে। সে আইনে বলা আছে পাকিস্তানের সেনাবাহিনী 5 বছর, আগে তো ছিল 3 বছর, এটাকে 5 বছর করা হয়েছে এবং এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত সময় যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা 5 বছর মেয়াদে থাকতে পারবেন। এই আইনটি গত 1 বছর আগে করা হয়েছে, কিন্তু আসিম মনির বসছেন আরো 2.5 বছর আগে। তার মানে এখন এটি নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। একদল অপেক্ষায় আছেন আসিম মনির নভেম্বরের 28 তারিখে বিদায় নেবেন। আরেক দল ভাবছেন যেহেতু এই আইনটি তৈরি করা হয়েছে যে 5 বছরের এক্সটেনশন পাবেন, তাহলে আসিম মনির হয়তো আরো 5 বছর থাকতে পারবেন। এখন এটা নিয়ে অনেক আলোচনা চলছে। আলোচনার নাম্বার 1, এই আইনটি কি আসিম মনিরের জন্য প্রযোজ্য হবে? কারণ তিনি এই পদে বসার আগে, সেনাপ্রধান হওয়ার আগেই, সেনাপ্রধান হওয়ার প্রায় 1.5 বছর পরে এই আইনটি পাশ করা হয়েছে। অতএব এই আইনটি পরবর্তী সেনা প্রধানের জন্য কার্যকর কিনা, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু সেনাপ্রধান আসিম মনির তার চাকরির মেয়াদ শেষ করেছেন, তারপর তাকে অতিরিক্ত 3 বছরের জন্য সেনা প্রদান করা হয়েছে, তার মানে তিনি তার চাকরির মেয়াদের পর এক্সটেনশন 3 বছর পেয়ে গেছেন। তার মানে এই ব্যক্তির জন্য এই আইন কার্যকর নয়। 3 নম্বর ফর্মুলা, যেহেতু সেনাপ্রধান আসিম মনির 3 বছর এক্সটেনশন নিয়ে সেনাপ্রধান ছিলেন, তার মানে যদি ওই আইনটি, যে আইনটি পরিবর্তন করা হয়েছে এই শাহবাজ সরকারের আমলে 1 বছর আগে, তাহলে তিনি আর 2 বছর মেয়াদ পেতে পারেন। 4 নম্বর পজিশন হলো এই আইনটি কোনোভাবেই আসিম মনিরের জন্য প্রযোজ্য নয়। এই আইনটি নেক্সট আর্মি চিফের জন্য, কারণ এই আইনটি সেনাপ্রধান আসিম মনিরের বসার 1.5 বছর পরে পাশ হয়েছে, অর্থাৎ যিনি নতুন করে এখন বসবেন তার জন্য এই আইনটি প্রযোজ্য, অর্থাৎ আসিম মনিরের জন্য প্রযোজ্য নয়। এখন এই আইনের ব্যাখ্যা আসলে কোনটা সঠিক হবে, কোনটা হবে, এটা আবারও পাকিস্তানের সুপ্রিম কোর্টে উঠবে বলা যাচ্ছে। এখন এসে প্রশ্ন উঠছে যে আসলে শেষ পর্যন্ত আসিম মনির থাকতে পারবেন? নওয়াজ শরীফের সাথে আসিম মনিরের আর একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। নওয়াজ শরীফ আসিম মনিরকে বলছেন, আপনি আমার সাথে প্রতারণা করেছেন, লন্ডনে আপনি আমাকে বলেছিলেন কি, করলেন কি, আমাকে না করে আমার ভাইকে করছেন। এখন আবার প্রধানমন্ত্রীর হাতে কিন্তু এক্সটেনশন। এখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি যদি যেহেতু তিনি নওয়াজের দলের লোক, নওয়াজ এই দলটার প্রধান ব্যক্তি, ধরেন মুসলিম লীগ নুনের প্রধান ব্যক্তি নওয়াজ শরীফ। এখন বিষয়টা হলো যে শাহবাজ শরীফ যেহেতু তার ভাইয়ের সাথে প্রতারণা করেছেন বা আর্মির চয়েসে বসছেন, শাহবাজ ভাই নওয়াজ তো বসতে পারেনি, কিন্তু তার মেয়ে মরিয়মকে পাঞ্জাবের সিএম করা হয়েছে, মুখ্যমন্ত্রী করা হয়েছে বা চিফ মিনিস্টার করা হয়েছে। এখন যেটা নতুন করে শুরু হয়েছে, আসিম মনির আবারও তিনি চাচ্ছেন আরো 5 বছর বসতে। প্রথম 3 বছর তিনি বসছেন অতিরিক্ত চাকরির মেয়াদের পরে, 3 বছর পালন করলেন, এই নভেম্বরের 28 তারিখে শেষ হবে 3 বছর। তিনি চাইছেন আরো 5 বছর, তার মানে পুরো পাকিস্তানটাকে একদম বাঁশ দিয়ে সোজা করে ফেলতে চাইছেন এখন তিনি। এখন তার এই দাবি বাস্তবায়ন আসলে হবে কি করে? এখন আসিম মনিরের সাথে নওয়াজের লড়াই শুরু হয়ে গেছে। আসিম মনির চাইছেন 5 বছর, নওয়াজ চাইছেন বিকল্প কাউকে বসাতে। তাই আসিম মনির নওয়াজের মধ্যে এখন দুটিয়েলি চলছে। নওয়াজ বলছে যে না, আপনি আমার সাথে এটা করছেন। আসিম মনির বলছে বি কেয়ারফুল,
আপনি কিন্তু নির্বাচনে জিতেননি, আপনি কিন্তু 40-45 হাজার ভোট পাইছেন। ওই আসনে ইয়াসমিন রশিদ পাইছে 2.5 লক্ষের উপরে ভোট। আমি কিন্তু আপনাকে অন্যায়ভাবে এখানে এমপি বানাইছি। আমি যে কোনো সময় আপনাকে পার্লামেন্ট থেকে সরাই দিব। হঠাৎ করে বলবো নির্বাচন কমিশনকে ভোট গণনা করো, কারণ এটা তো আসিম মনিরের ইচ্ছায় চলে। পাকিস্তানের দেশটা কিন্তু প্রধানমন্ত্রী চালায় না, আসিম মনির চালায়, সেনাপ্রধান চালায়। যতই বলা হয় গণতান্ত্রিক দেশ, এটা ভুয়া। তো যখনই ভোট গণনা করা হবে নওয়াজ হেরে যাবে। নওয়াজ এখানে আবার ফাঁদে পড়ে আছে। আবার নওয়াজ বলতেছে যে আমাকে প্রধানমন্ত্রী করার পরে আমি আপনাকে এক্সটেনশন দিব। আমি আপনাকে এক্সটেনশন দেবো, দেওয়ার পর বন্দুক তো আপনার হাতে চলে যাবে। আপনি তো আমাকে না করে আমার ভাইকেও না করতে পারেন। কারণ কি? কারণ হলো আসিম মনির কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে গেছেন। আসিম মনিরের এই পদ থেকে আছে কয়েকটা কারণে। দেখেন, এখানে শেষ নয়, মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য আরো আছে। আসিম মনির কি চাইছেন? শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপর ডিপেন্ড করে না, তিনি এই পদে থাকতে পারবেন কিনা, আন্তর্জাতিক এস্টাবলিশমেন্ট এটাকে কন্ট্রোল করছে, সেটাকে আমেরিকা। আসিম মনির যখন কয়েক মাস আগে আমেরিকা সফর করলেন, তখন ট্রাম্প তাকে চাপ দিয়ে তার উপরে চাপিয়ে দিলেন যেন সে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। আসিম মনির কে আরেকটি দাবি দেওয়া হলো যে তুমি আমার জন্য পিস কমিউনিকেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি নোবেল প্রাইজ, সেখানে আমাদের জন্য দাবি করো যেন আমাকে নোবেল দেয়া হয়। আসিম মনির পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পের জন্য নোবেল পুরস্কারের দাবি তুলেছিলেন। এটা কিন্তু ট্রাম্প চাপ দিয়ে করিয়েছেন। আরেকটা জিনিস বলেছেন যে তুমি ইসরায়েলকে স্বীকৃতি দাও। এই কথাটা কি সেনাপ্রধানকে বলবেন না প্রধানমন্ত্রীকে বলবেন? কিন্তু বুঝিয়ে দিয়েছে যে শাহবাজ শরীফ আসলে পুতুল, প্রধানমন্ত্রী আমি। এখন বিষয়টা হলো আসিম মনির আবারও যাচ্ছেন পাকিস্তানে, আমেরিকাতে। এই আমেরিকা সফরই কনফার্ম হবে তিনি থাকবেন কি থাকবেন না। কিরকম? আসিম মনির যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাহলে ট্রাম্প তাকে আরো 5 বছরের জন্য এই পদে রাখবে। আসিম মনির যদি স্বীকৃতি না দেয়, তাকে বিদায় নিতে হবে। আসিম মনির তো না, ট্রাম্প যদি আসিম মনিরকে আসিম মনির যদি ইসরায়েলকে স্বীকৃতি না দেয়, তাহলে তাকে বিদায় নিতে হবে। এটা একটা নতুন শর্ত তৈরি হয়েছে। এখন আসিম মনির ট্রাম্পকে ম্যানেজ করতে যাচ্ছেন আমেরিকায়। আবার আমেরিকা যাচ্ছেন, তার সাথে সফর সঙ্গী কে জানেন? মহসিন নকভি। ইনি হলেন পিপলস পার্টির আসিফ আলী জারদারির পালক ছেলে, যাকে বলা হয়। আসলে বেসিক্যালি তিনি ছিলেন একটা টেলিভিশনের মালিক। ধরেন 71 টেলিভিশনের মালিক, কাগজে কলমে সিটি গ্রুপ মেবি, কিন্তু কাগজে পত্রে সবকিছু ছিল মোজাম্মেল বাবু। তো মোজাম্মেল বাবু যেমন আওয়ামী লীগের টাউট ছিল, মহসিন নকভি ছিলেন একটা টেলিভিশনের টাউট। হঠাৎ করে আসিম, যেহেতু সে সেনাবাহিনীর পক্ষে কাজ করেন, দালালি করেন, বাংলাদেশে যারা দেখবেন সেনাবাহিনীর পক্ষে দালালি করে বা আমাদের গোয়েন্দা বাহিনীর দালালি করে, তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো পান, গুরুত্বপূর্ণ সংবাদ পান, গুরুত্বপূর্ণ পজিশন পান। তাদের উপদেষ্টা বানানো হয়, মন্ত্রী বানানো হয়, বড় ব্যবসায়ী বানানো হয়, এটা বানানো হয়, সব দেশে এটা হয়। যেহেতু তিনি আসিম মনিরের হয়ে কাজ করেন, তাকে একটা টেলিভিশনের মালিক থেকে তাকে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হলো। এবার তাকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হলো, ক্রিকেট বোর্ডের প্রধান বানানো হলো। তারপর আসিম মনির আমেরিকা সফর করেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো উপদেষ্টা বা মন্ত্রী কাউকে নিচ্ছে না, নিচ্ছেন এই মহসিন নকভিকে, একটা টিভি মালিক, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রিকেট বোর্ডের প্রধান, সবকিছু এখন তিনি। বলা হচ্ছে আসিম মনির এই ব্যক্তিকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী বানাবার চালে ব্যস্ত আছে। বুঝতে পারছেন আসিম মনির এখন কি নিয়ে খেলছে? এখন পাকিস্তান কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে না দেবে না? ট্রাম্প এই প্রশ্নে তাকে ঝুলিয়ে রেখেছেন। প্রশ্ন হলো, আসিম মনির যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তার পাছার ছাল থাকবে পাকিস্তানে? পাকিস্তান এমন একটি দেশ, আমাদের চেয়ে তারা একটু ইসলাম ভীরু, বা তাদের কাছে ইসলামটা আমাদের চেয়ে বেশি গাঢ়। আমরা যেমন একটু বেশি কি বলবো সেকুলার, আমাদের ইসলামটা একটু মৌখিক, পাকিস্তানি ইসলামটা একটু বেশি লালন পালন করা হয়, এটা আপনারা ভালো করে বোঝেন। এবং সেনাবাহিনীর মধ্যে সেটা আরো বেশি, যদিও সেনাবাহিনীরা কারাপ্টেড, দুষ্ট, খারাপ, যাই বলি না কেন। তো এখন এই স্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের উপর ডিপেন্ড করছে যে আসিম মনির ইসরায়েলকে স্বীকৃতি দেবে, দিলে এই পদ পাবে, না দিলে বিদায় নিতে হবে। এরকম নানান রকম ফর্মুলায় আসিম মনির এখন ঝুলে আছে। আরো অনেক খবর আছে, আমরা এটা দিতে না যাই। ইমরান খানের প্রসঙ্গে আজকে আর না দিক, খবরটা বেশি হয়ে গেছে, প্রায় 20 মিনিট।
আমি চলে যাচ্ছি। তবে ইমরান খান অপেক্ষা আছে। আদালতে যখন আসিম মনিরের এই প্রশ্নটা যাবে, ইমরানের আইনজীবীরা আসিম মনিরের এগেনিস্ট আদালতে দাঁড়াবেন। এটা লড়াই হবে, এই নভেম্বরের মধ্যে লড়াইটা হবে। তবে পাকিস্তানে আসিম মনিরের বিদায়ের অপেক্ষা আছে মোটামুটি সব দল। তবে মুসলিম লীগ, পিপুলস পার্টি এরা আবার সবাই একাট্টা হয়ে আছে, কারণ শত্রুরা ইমরান খান। ইমরানের সাথে তারা সবাই না মিলে থাকলে পারবে না। মানে ইমরানের সাথে ফাইট করতে হলে সকল শত্রুকে এক থাকতে হবে। যেমন হাসিনার বিরুদ্ধে ফাইট করতে হলে জামাত, বিএনপি সহ সবাইকে এক থাকতে হবে। যখনই ফাটল ধরবে হাসিনা ঢুকে পড়বে। পাকিস্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য না বলা, তারপরে বোঝার জন্য বললাম, কারণ পাকিস্তানে ইমরান খান হলেন সবার নেতা, আর বাংলাদেশে হাসিনা হলেন জঙ্গি সন্ত্রাসীদের নেতা, ফ্যাসিস্টদের নেতা, দেশপ্রেমিক মানুষ বা জনতার নেতা নন। দর্শক আসেন, ভাই দয়া করে আমার কমেন্টটা পড়বেন। আপনার ভিডিওগুলো দেখতে চাইলে অতিরিক্ত অ্যাড আসে কেন একটু বলুন। ভাই অ্যাড তো আমি দেই না, অ্যাড তো সিস্টেম থেকে দেয়। এই সিস্টেম আমার হাতে না, এটা ইউটিউব, ফেসবুকে যারা দেখেন ওই সিস্টেমটা ওখান থেকে আসে। এখানে অ্যাড কন্ট্রোল আমাদের হাতে থাকে না, এটা ওদের ইচ্ছে মতো দেয়। আপনাদের মনে আছে মিজানুর রহমান আজহারি তার যে ইউটিউবে বক্তব্য দেন, এখানে কিন্তু তিনি মনিটাইজেশন অফ রেখেছিলেন, এটা করেননি, তারপর অ্যাড আসে। এটা ইউটিউবের নিয়ম, নতুন একে একে নতুন নতুন নিয়ম আসতেছে। দর্শক তারপরে যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরানের। আমি করাচির খবরটা দিয়ে আসছি। ভারতের এয়ারফোর্স প্রধান ঘোষণা দিয়েছেন যে কোনো সময় তারা পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে আক্রমণ করবে। করাচিতে আক্রমণ করতে হলে ভারতকে করাচির পাশেই যে সাগর বা নদী রয়েছে সেখান থেকে আক্রমণ করতে হবে। আরব সাগর থেকে এই কাজটি করবে। এর আগেও আমরা দেখলাম যে যুদ্ধটা হয়েছিল, ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আরব সাগরে পৌঁছেছিল এবং করাচিকে টার্গেট করে মিসাইল ছড়ানোর প্রস্তুতি নিয়েছিল। পরবর্তী পাকিস্তানের যুদ্ধ বিমান সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে তাড়া করলে সেটি পালিয়ে যায়। এখন ভারত বলছে তারা যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ করবে এবং সেই আক্রমণের শুরুটা হতে পারে করাচি থেকে। অর্থাৎ পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ভারত নতুন ফর্মুলা এগুচ্ছে। যেহেতু ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এখন তলানিতে, এই সুযোগটি কাজে লাগিয়ে ভারত আবারও পাকিস্তানে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে পারে বা আবারও একটা যুদ্ধ শুরু করতে পারে। সেজন্য ভারতের মধ্যে ইতিমধ্যে প্রস্তুতি চলছে এমনটি শোনা যাচ্ছে। পাশাপাশি পাকিস্তানও সেটা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। আসেন পাকিস্তানের খবর আর না দেই, ইরানের খবরে আসে। আমি আপনাদেরকে বেশ কয়েকদিন আগে একটি খবর দিয়েছিলাম যে ইরানকে ঘিরে ফেলার নানান পরিকল্পনা করছে আমেরিকা, ইসরায়েল। এবার সেটি প্রকাশিত হলো। সেটি কি? জাঙ্গেজুর করিডোর। এটি হলো আর্মেনিয়া এবং আজারবাইজানের একটি করিডোর। তুরস্ক বা ইউরোপে বা এই অঞ্চলগুলোতে যে রুটটি ছিল বাণিজ্যিক রুট, মূলত এটা ইরানের উপর দিয়ে হতো। তো এখানে ইরানের কিছু লাভ হতো এবং ইরান এই রাষ্ট্রগুলোর কাছে একটা প্রয়োজনীয় রাষ্ট্র ছিল। আমেরিকা সে রুটটি বন্ধ করে দিল। বন্ধ করে আমেরিকা আর্মেনিয়া, ইসরায়েলের উপর দিয়ে ইউরোপের রাষ্ট্র ঘুরে তুরস্ক হয়ে একটা নতুন রুট তৈরি করছে এবং 99 বছরের জন্য আমেরিকা এই কাজটির ঠিকাদার প্রতিষ্ঠান, তারা করবে। মূলত এই কাজটির প্রধান কারণ হলো আজারবাইজান এবং ইরান এরা কিন্তু প্রতিবেশী দেশ, সীমান্ত এরিয়া। এমন জায়গা দিয়ে এই রুটটি করা হবে যেটি আজারবাইজানের সীমান্তের শেষ, অর্থাৎ ইরানের বুকের উপর, একদম ইরানের নাক বরাবর ধরে। তো আমেরিকা মূলত এই কাজটি করতে চাইছে। তারা ইরানের পাশে এসে এই কাজটি করতে চাওয়ার প্রধান কারণ হলো ইরানকে তারা ঘিরে ফেলতে চায়। আমেরিকা বহুদূর থেকে এসে ইরানে আক্রমণ করবে, এটা তাদের জন্য কঠিন। আবার ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে তাদের অনেকগুলো বেজ আছে, কিন্তু এই বেজগুলো ব্যবহার করে এবার আমেরিকা আক্রমণ করতে পারেনি। কোনো আরব রাষ্ট্র আমেরিকাকে ইরানে আক্রমণের অনুমতি দেয়নি, যে কারণে B-2 বোম্বার্স নিয়ে আমেরিকাকে উড়ে আসতে হয়েছে অনেক পথ ঘুরে। এই জন্য আমেরিকা ইরানকে সাহায্য করতে এবার ইরানের সীমান্তের কাছে এসে, ইরানের ঘরের দরজার সামনে এসে তার আস্তানা কাটতে চায়। আমেরিকা কি করবে? এই যে ঠিকাদার প্রতিষ্ঠানটা করবে রুট তৈরি করার জন্য, এখানে তারা ঠিকাদারের নাম করে তাদের সকল পাওয়ারফুল আর্মি সেক্টর গুলোকে নিয়ে আসবে গোপনে।
তাদের এজেন্সি অর্থাৎ গোয়েন্দা বাহিনী সিআইএ কে নিয়ে আসবে, পাশাপাশি তার মিত্র ইসরায়েলের মোসাদকে নিয়ে আসবে, এনে সেখানে 24 ঘন্টার জন্য ইরানকে টাফ টাইম দেবে। প্রতি মুহূর্তে ধরেন তারা যে অবকাঠামো তৈরি করবে, তাদের ঠিকাদার প্রতিষ্ঠান বলবে এটা নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী প্রয়োজন, এবং সেখানে আমেরিকান মেরিন সেনারা বা যে কোনো সেনারা সেখানে এসে জড়ো হবে, এবং এখান থেকে ইরানে প্রতি মুহূর্তে আক্রমণ বা ইরানকে হুমকি ধমকি বা চাপে রাখবে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো, গোয়েন্দা সিআইএ বলি বা মোসাদ বলি, এখান থেকে সবসময় ড্রোন বা হিডেন তাদের যে প্রযুক্তিগুলো ব্যবহার করে ইরানের মধ্যে তারা খবরদারি করবে, পারমাণবিক প্রকল্পকে ধ্বংসের চেষ্টা করবে, আক্রমণের চেষ্টা করবে, প্রতিনিয়ত ইরানের মধ্যে স্যাবোটাজ আক্রমণ চালাবে। এই প্রক্রিয়া নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের যে জাঙ্গেজর করিডোর, এই করিডোরটিকে এবার আজারবাইজান 99 বছরের জন্য আমেরিকার হাতে তুলে দিয়েছে। একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের পাশায় বাস দিচ্ছে, অদ্ভুত না? আর্মেনিয়া আজারবাইজান শিয়া, ইরানও শিয়া। আবার ইরান আর্মেনিয়ার পক্ষে ছিল বিগত যুদ্ধে নাগর্ণ কারাবাখে। ইরানেরও পররাষ্ট্রনীতিগত ভুল আছে, তারা অমুসলিম অর্থোডক্স খ্রিস্টান আর্মেনিয়াকে সাপোর্ট দিয়েছিল, তুরস্ক দিয়েছিল আজারবাইজানকে। আবার আজারবাইজানে ঢুকে পড়ছে এখন আমেরিকা তার জাঙ্গেজুর করিডোরে, সেটার লিজ নিয়ে, ঠিকাদার বা তারা এটার দায়িত্ব নিয়ে। আমেরিকা আসা মানে ইসরায়েল চলে আসে, এবং এতে করে ইরান রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, এটাকেও ভাঙবে আমেরিকা, অর্থাৎ ইরানকে এই অঞ্চলে একা করে ফেলবে। আর ইরানের ঘরের দরজার সামনে আমেরিকা ইসরায়েল থাকা মানে বুঝতে পারছেন তো, ইরানের প্রতিটা মুহূর্ত কি তারা তাদের নজরদারিতে রাখবে, গোয়েন্দা ক্যামেরাগুলোর মধ্যে থাকবে, তাদের ড্রোনের নজরদারিতে থাকবে, প্রতি মুহূর্তে এখন ইরানকে টাফ টাইম দেবে। ইরান হাঁটতে গেলেও দেখবে, হাঁটতে গেলেও দেখবে, নামাজ পড়তে গেলেও দেখবে, মানে যা কিছু করবে, বাসর ঘরের দৃশ্য মনে করেন ইরানের এখন আমেরিকা বসে বসে দেখবে। এই একটা পরিস্থিতি তৈরি করছে ইরানের মধ্যে আমেরিকা। ইরান সরাসরি হুমকি দিয়ে বলেছে আমরা যে কোনো সময় আমেরিকাকে টার্গেটের রূপ নিব, অর্থাৎ আমরা যে কোনো সময় আমেরিকায় টার্গেট করব, আক্রমণ চালাবো। কোনোভাবেই ইরান এই জাঙ্গিজোর করিডোর হতে দেবে না। যে করিডোর ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি, সেই করিডোরকে ইরান হতে দেবে না। ইরান বলছে আমরা উদাইদ বেইজে আক্রমণ করেছিলাম, আমরা আমেরিকাকে ভয় পাই না। আমেরিকা যদি এই অঞ্চলে ঘাঁটি কাটতে চায়, ইরানকে বড় রকম সমস্যায় ফেলতে চায়, বা ইরানের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে চায়, আমরা আমেরিকাকে বলে দিই আমরা আমেরিকায় আক্রমণ করতে যাচ্ছি। এখন পৃথিবী আরেকটা নতুন সমস্যায় জড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েল ইরানের লড়াই এখনো থামে না, তাদের মধ্যে বাকযুদ্ধ চলছে, যে কোনো সময় অ্যাটাক হয়ে যাবে। সেখানে আমেরিকা এখন চলে আসছে আজারবাইজান অর্থাৎ ইরানের দরজায়। আমার মনে হয় এই বিষয় ইরানের তুরস্কের সাথে সমঝোতা করতে হবে, কারণ এই করিডোরটা তুরস্ক দিয়ে যাওয়ার কথা, কারণ ইরান তুরস্কের সাথে ভেজাল লাগিয়ে রাখছে কয়েকটা অঞ্চলে। তো মুসলিম বিশ্বের সাথে এতগুলো ভেজাল পাকিয়ে ইরান আসলে কি করবে? একটা রাশিয়া চীনের সাথে বন্ধুত্ব আমরা দেখেছি না, বিগত 12 দিনের যুদ্ধে রাশিয়া পাশে দাঁড়ায় নাই, ইরানও সেই সময়, চীনও সেইভাবে পাশে দাঁড়ায় নাই। অর্থাৎ প্রযুক্তি বিক্রি করছে, তেলের বিনিময়ে এটা সেটা বিক্রি করছে, কিন্তু সাহায্য করেছে। রাশিয়াতে যেভাবে উত্তর কোরিয়া সেনা পাঠিয়েছে, পাকিস্তানে যেভাবে তুরস্ক তাদের সামরিক বিশেষজ্ঞদের পাঠিয়ে যুদ্ধ কন্ট্রোল করেছে, পাকিস্তানকে পুরো সাপোর্ট দিয়েছে, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারকে পরিচালনা করেছে, এটা কি তুরস্ক ইরানের জন্য করবে? কারণ কি? কারণ হলো ইরান সুযোগ পেলেই তুরস্ককে কোরবানি দেওয়ার চেষ্টা করে। প্রতিটা মুহূর্তে ইরান তুরস্কের সঙ্গে বহু সেক্টরে, সেটা সিরিয়া সেক্টর বলি, ইরাক সেক্টরে বলি, লিবিয়া সেক্টরে বলি, সব জায়গায় ইরান তুরস্কের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ায়। ইরান তার মুসলিম বিশ্বের সাথে বন্ধুত্ব কমিয়ে দিয়ে ওদের সাথে বন্ধুত্ব বাড়িয়েছে। ইরানের একটা মুসলিম রাষ্ট্র বন্ধু নেই, খেয়াল করেন। একটা দেশের নাম বলেন তো? ইয়েমেনের সাথে না, ইয়েমেনের হুতি মানে যারা শিয়া। লেবানন, সেখানেও হিজবুল্লাহ যারা শিয়া। তো এই পরিস্থিতিতে ইরানকে
আমার মনে হয় মুসলিম বিশ্বের কিছু বন্ধু বাড়াতে হবে। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সাথে যে সম্পর্ক তৈরি হচ্ছে ইরানের, এটা দুই রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কারণে। এতদিন শত্রু ছিল। ইরান ভারতকে সাপোর্ট দিত পাকিস্তানের এগেনস্টে, জানেন আপনারা? ইরান ভারতকে সাপোর্ট দিত পাকিস্তানের এগেনস্টে। যখন ভারত ইসরায়েলকে সাপোর্ট দিল, যখন ভারতীয় রয়ের এজেন্টরা ইরানের মধ্যে বাণিজ্যিক কারণে এসে বা চাকরির নাম করে এসে তারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছে, তখন ঘুম ভেঙেছে ইরানের। ইরান এখন পাকিস্তানের সাথে আলোচনা করছে, প্রতিবেশী দেশ তারা, যেহেতু দুজনকে টার্গেট করেছে ইসরায়েল, তাই এখন ওই শত্রু যেহেতু একটা, এই দুই শত্রু এখন বন্ধু হয়ে গেছে, ইরান এবং পাকিস্তান।